সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং এটির সাথে আসলে জীবনযাত্রার মান পরিবর্তন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। দর্শক, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যখন টানা বসে কাজ করি অথবা কোনো কারণ ছাড়ে দেখা যায় আমাদের পায়ে পানি জমে। আমরা এই পায়ে পানি জমা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় এবং সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেটি প্রথমেই বলছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ ছাড়াই অথবা দেখা যায় টানা বসে কাজ করার কারণে অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যাদের কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে পায়ে পানি জমে। তো এই পানি আসলে কেন জমে থাকে? হ্যাঁ, অনেক সময় রোগীরা আসে বলে, স্যার আমার পায়ে পানি জমে বেশ অনেকক্ষণ ট্রাভেল করার পরে, অনেকক্ষণ 5 জুলাই বসে আমি ট্রাভেল করতেছি, ট্রাভেল করার পরে আমার 2 পায়ে পানি জমতেছে। অথবা বলে যে আমি পায়ে পানি জমে, কাজটা দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পায়ে পানি জমে, আবার রাতে যখন শুই সকালবেলা দেখি আবার ঠিক হয়ে গেছে। এবং তাদেরকে আমরা সাধারণত বলি যাদের এই ধরনের পায়ে পানি জমে কিন্তু আবার ভালো হয়ে যায়, এটা এক ধরনের ফ্লুইড রিটেনশন সিনড্রোম বলি আমরা। এরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, অ্যারাউন্ড 40 ইয়ার্স যে মহিলা তাদের সাধারণত বেশি হয়। এবং এটা সাধারণত নন প্যাথোলজিক্যাল, মানে কোনো খারাপ কোনো কারণে আসলে এখানে পায়ে পানি জমে না। এটার বিশেষ কোনো কারণ আছে কিনা যে পুরুষদের তুলনায় মহিলাদের এটা বেশি হয়? এটা কিছুটা হরমোনজনিত ব্যাপার আছে, যেখানে রক্তনালী একটা ইয়ার ব্যাপার, স্পাজমের ব্যাপার আছে, বা রক্তনালীর আমরা রেসপন্স টু হরমোন বলে অনেক সময়, যে কখনো রক্তনালী হরমোনে কি প্রতিক্রিয়া দেখাবে, এটা তো অনেক সময় এটা কারণ হইতে মানে হওয়ার বলা আছে, হইতে পারে আর কি। এছাড়া আসলে এটা কোনো প্যাথোলজি বা খারাপ কোনো কারণে না। খারাপ বলতে আমরা যে আলোচনা করলেন যে কিডনির সমস্যার জন্য একটা, তারপরে হার্টের সমস্যার জন্য একটা, লিভারের সমস্যার জন্য একটা, বা শরীরে যদি কোনো কারণে প্রোটিন চলে যায় তাদের এরকম ধরনের পায়ে সাধারণত 2 পায়ে পানি জমতে পারে। কখনো 1 পায়েও ফুলতে পারে, বা কখনো 2 পা ফুলতে পারে। এখন 2 পা যখন ফুলে তখন আমরা সাধারণত যেটা সবচেয়ে বেশি দেখি যেটা হার্টের কারণ কিনা, সবাই হার্টের কারণ যে, এবং যেটা কিডনি কারণে বললাম সেটা পায়ে পানি আসতে পারে, সাথে সাথে সাধারণত মুখে পানি আগে আসে, পরে সাধারণত ইয়েতে পায়ে পানি আসে। ওই যে লিভারের কারণে যেটা বললাম আমাদের পায়ে পানি আসতে পারে, সেটা সাধারণত আগে পাইটে পানি আসে, তারপর অন্যান্য জায়গায় পানি আসে। এইভাবে আমরা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, কিন্তু এটা যে একদম সর্বক্ষেত্রে সত্য তা না। আমরা মোটামুটি একটা হিসাব বলি, যেহেতু পায়ে পানি আগে আসলে হার্টের ব্যাপার থাকে, পেটে পানি আসলে লিভারের ব্যাপার থাকে, আর মুখে পানি আসলে আমরা বলি এটা কিডনির ব্যাপার থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানুষের হয়তো এটা ভুল ধারণা, আপনি ভালো বলবেন, পায়ে পানি আসলে তারা মনে করে যে তাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, কিন্তু আপনি বলছেন যে এক্ষেত্রে আসলে হার্টের রোগের একটা সম্পর্ক রয়েছে। সেই বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, এখন ওই যে কথাটা বললেন ওইটাও গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় যেটা আমরা দেখি, এবং এইটা ইটস সো কমন যে কথাটা বললেন, সেটা হলো যে কোনো একটা ব্যথার ওষুধ খায়, স্পেশালি ব্যথার ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে 2 পা ফুলে গেছে, অথবা চেহারা মুখও ফুলে যায় সাধারণত। এইটা আমরা বলি যে বেশি NSAID, শরীরে ব্যথার ওষুধ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, আমরা অনেক ডাইক্লোফেন বা আইবুপ্রোফেন, এই 2 গ্রুপের যে ওষুধগুলো আছে, ন্যাপ্রোক্সেন, অনেক সময় ইভেন কেউ হিস্ট্রি দেয় একটা মাত্র ওষুধ খাওয়ার পরেও পায়ে পানি আসতে পারে, শরীরে পানি আসতে পারে, শরীর ফুলতে পারে। এরা অনেক সময় দেখা যায় কিডনিতে তারা আমাদের লবণ এবং পানি যেটা রিটেনশন করে, রিটেনশন কারণে পানি বডির মধ্যে নিয়ে আসার পরে সারা শরীরে পানি ফলে, অথবা কিডনি সমস্যা যেটা বলে কিডনি সমস্যা এভাবে করতে পারে। আর একটা যেটা হলো যে বলে হার্টের কারণে, এখন হার্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সারা শরীর থেকে সে পাম্পিং করে ব্লাড নিয়ে আসে, এবং এই পাম্পিং ব্লাডটা তার প্রথমে পাঠায় হলো ফুসফুসে আবার কি হয় যে মানে ইয়ার যেটা দূষিত রক্ত যেটা বলে, আমরা দূষিত রক্ত বলি কার্বন ডাইঅক্সাইড বেশি, অক্সিজেন কম, সেটা ফুসফুসে পাঠায়। এই ফুসফুসে পাঠানো বলে ফুসফুসে কি হয়, অক্সিজেন যুক্ত হয় আর কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয় বাতাসে। ওই ব্লাডটা আবার টেনে নিয়ে আসে সে হলো আমাদের হার্টের মধ্যে, এবং সেটা পুরো হার্ট আবার এই রক্তটা পুরো শরীরে পাঠায়। এটা হলো হার্টের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং রক্ত পাঠানো যেমন কাজ, ব্লাড টেনে আনাও একটা গুরুত্বপূর্ণ কাজ সারা শরীর থেকে। এখন এই যে কখনো যদি আমাদের হার্ট দুর্বল হয়, ফাংশন আমাদের মোটর পাওয়ারের মতো, মোটর যদি দুর্বল হয় আপনার তো 4 তলা 5 তলা পানি তুলতে পারবে না। তেমনি হলো এই যে পায়ে যে নর্মালি যেটা ব্লাড পাঠানো হয়েছিল, ওই ব্লাডের কিছু অংশ যদি এরকম হয় যে না হার্ট পাওয়ার কমে গেছে, সে ওখান থেকে আর টাইনে তুলে আনতে পারতেছে না আবার হার্টে, তখন কি হবে, পায়ে পানি জমবে। ওইটা ব্লাডে যেটা আছে ওইটাই আসলে পানি আকারে জমে, পা ফুলে যায়।
তাহলে হার্টের সমস্যা, এই জন্য পায়ে পানি আসলে আমরা প্রথমেই চিন্তা করি যে হার্টের কোনো সমস্যা হলো কিনা, এই কারণে। তাহলে হার্ট, কারণ যদি পায়ে পানি আসে, আমাদের যে পরীক্ষাটা বা যে গুরুত্বপূর্ণ একটা অর্গান যেটা যার ইনভেস্টিগেশন আমাকে করতে হবে সেটা হলো হার্ট। আচ্ছা। আর একটা যেটা আছে সেটা হলো যে কোনো কারণে যদি শরীরে আমাদের একটা প্রোটিন বলে আছে অ্যালবুমিন, এটা যদি কমে যায়, এই অ্যালবুমিন একটা কমতে পারে হলো আমাদের কিডনিতে প্রোটিন যেতে পারে, অ্যালবুমিন কমতে পারে আমার ইন্টেস্টিন বা খাদ্য নালীতে প্রোটিন লসিং এন্টারপ্যাথি বলে প্রোটিন কমে যেতে পারে। এটা আরেকটা হচ্ছে লিভারে প্রোটিন তৈরি হয়, অ্যালবুমিন তৈরি হয়, কিন্তু লিভারে কোনো কারণ সিরোসিস এবং অন্যান্য কারণে প্রোটিন তৈরি হচ্ছে না। প্রোটিন তৈরি না হলে কি হবে, আমার রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায়, যেটা আমরা হাইপোঅ্যালবুমিনিয়া বলি, মানে প্রোটিনের পরিমাণ কমে গেছে। কমে গেলে প্রোটিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সে আমাদের রক্তনালীর মধ্যে পানি ধরে রাখে। এখন যেহেতু সে প্রোটিন কমে গেছে, সে পানি ধরে রাখতে পারবে না, পরে না পড়লে তা আমাদের শরীরে কি হবে, আমাদের পানি চলে আসবে, পানি শরীরে ফুলে যাবে, যেটা আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে কোয়াশিওকর বলে না, ম্যারেজ মাস কোয়াশিওকর বলে কি প্রোটিন যেটা আছে, প্রোটিন যাদের ম্যালনিউট্রিশন থাকে, যারা প্রোটিন খেতে পারে না বা প্রোটিন কম খায়, প্রোটিনের অভাবে তাদের শরীর বলা আছে ফুলে যায়, আমরা সাধারণত দেখি না ফুলে যায় কোয়াশিওকরে, সেটার কারণই হলো যে শরীরে প্রোটিন কমে গেছে। তাহলে প্রোটিন কমে গেলে তখন আমাদের ওই যে শরীরের মধ্যে পানি ছেড়ে দেয়, মানে যদি আমরা এইভাবে বলি যে পানিটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে তখন সারা শরীর ফুলে পায়ে পানি আসতে পারে, এটা হলো অ্যালবুমিন কমে যাওয়া। তেমনি লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এই জনিত কারণে অনেক সময় দেখা যায় আমাদের 2 পায়ে পানি জমতে পারে। আর একটা যেটা অনেক সময় জমা যাবে, আমরা 1 পায়ে ফুলতে পারে, যেটা আমরা কমনলি দেখে লিমফিডিমা, যেটা ওই যে আমরা হলো গোদ রোগ বা রোগ বলা হয়েছে, এটা লিমফ্যাটিয়াসিস বলে, ইলিফ্যান্টিয়াসিস, যেটা হলো যে প্রায় আমরা দেখে থাকি যে বেশ করে ওই যে নীলফামারীর দিকে টিকে, বা আমাদের অনেক সময় রাস্তাও দেখি যে 1 পা ফুলে গেছে আর কি, ইলিফ্যান্টিয়াসিস। তাহলে ফাইলারিয়াসিস বলি যেটা আমরা। আর একটা যেটা হয় কোনো কারণে, যে আমাদের যদি কারো পেলভিক রিজন, পেলভিক মানে তল পেটে যদি কোনো ক্যান্সার হয়, তো ক্যান্সার হলে অনেক সময় দেখা যায় ক্যান্সারে ওই যে লিম্ফ নোড যেগুলো আছে, লিম্ফ নোড ইনফিল্ট্রেশন হয়, লিম্ফ নোডগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর একটা যে রক্তনালী আমাদেরকে নিচ থেকে উপরে রক্ত নিয়ে যাবে, এই যে রক্তনালীগুলো অনেক সময় ব্লক হয় বা এখানে থ্রোম্বোসিস হয় বা রক্ত জমাট বাঁধে, তো সেই কারণেও এরকম হতে পারে। অথবা আমরা ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হয়, এই ক্যান্সার কেমোথেরাপিগুলো ওই লিম্ফ নোডগুলো শুকায় যায়, ফলে দেখা যায় যে ওই যে পানি যেটা বা লিম্ফেটিক যেটা বহন করে নিয়ে যেত, সেটা সাধারণত এরকম বন্ধ থাকে, ফলে উপর দিকে যেতে পারে না, পায়ে পানি জমা হতে থাকে। এটা ক্যান্সার রোগীও হতে পারে বা ক্যান্সার পরবর্তীতে কেমোথেরাপি দেওয়ার পরেও সেটা হতে পারে, অথবা যেটা আমাদের বলে ইভেন কোনো ক্যান্সারে বা কোনো ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে এরকম হতে পারে। যেটা আমরা অনেক সময় একটা বলে ইকোনমি ক্লাস সিনড্রোম, একটা কথা আছে। ইকোনমি ক্লাস সিনড্রোম হলো যে অনেক সময় তারা ইকোনমি ক্লাসে যদি অনেক লম্বা ফ্লাইট হয়, আমরা তো পা জড়ো করে এইভাবে বসে থাকি, কেউ যদি হাঁটাহাঁটি না করে তাহলে কারো টেন্ডেন্সি থাকে রক্ত জমাট বাঁধার। তখন এই যে পায়ের পিছনে যে রক্তনালী আছে, আমরা ডিপ ভেইন বলি, এই ডিপ ভেইনে রক্তনালীগুলো জমাট বাঁধে, রক্তনালী জমাট বেঁধে তখন আবার স্বাভাবিক কী হবে, রক্ত যেটা যাওয়ার কথা উপরের দিকে যাচ্ছে না, ফলে এখানে পা ফুলতে থাকে। সাধারণত এটা ইউনিল্যাটারাল বেশি হয়, এক সাইডে হয়। এখন পা ফুলে গেল, এখন আপনি ট্রাভেল করার পরে যদি এরকম 1 পা শুধু ফোলে এবং পায়ের পিছনে যদি আপনি ব্যথা অনুভব করেন, অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তার দেখাইতে হবে, কারণ সেক্ষেত্রে যদি রক্ত জমাট বেঁধে যায়, রক্ত গলানোর জন্য আমার ইঞ্জেকশন বা ওষুধ খেতে হতে পারে। কারণ যদি আমি অবহেলা করি, এমনও গেছে রোগী বাসায় যাওয়ার পরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, কেন, এখানকার যে জমাট বাঁধা রক্ত এটা পরবর্তীতে ছুটে যায়, পরে ফুসফুসে যে আটকে গেছে, আমরা যেটাকে পালমোনারি এম্বোলিজম বলি, ফুসফুসে যে আটকে যায় এবং রোগীর সিভিয়ার শ্বাসকষ্ট, অনেক শ্বাসকষ্ট, ইভেন কারো ক্ষেত্রে ডেথও হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ পায়ে পানি জমাটাকে কোনোভাবে আসলে অবহেলা করা যাবে না, এটা না কোনো রোগে। হ্যাঁ, তবে রোগীকে আমরা সাথে কাউন্সেলিং করা বা এর জন্য আমরা অনেক সময় বলি যে আপনার যদি এরকম আছে পানিটা আসছে কিন্তু এটা চলে যাচ্ছে, অর্থাৎ সকালবেলা উঠলে আপনার পানি থাকে না, যদি এরকম ঘটনা ঘটে এবং পানি যদি দিন দিন না বাড়ে, তাহলে আপনার মনে হয় খুব বেশি টেনশন করার কিছু নেই এই পানি নিয়ে। কিন্তু যদি দেখা দিন দিন বাড়তেছে, সেটা 1 পায়ে হোক 2 পায়ে হোক, তাহলে সেক্ষেত্রে আমরা বিস্তারিত যে হিস্ট্রিও নেই, সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং সেক্ষেত্রে আমাদের যেটা চিকিৎসা লাগবে সেই চিকিৎসা আমরা দিয়ে থাকি। স্যার, আপনি বলছিলেন যে যখন পায়ে পানি জমে তখন কিছু টেস্ট আপনারা করতে দেন, সেই টেস্টগুলো আসলে কি কি? আসলে টেস্টগুলো আমরা করি একটা হলো যে কারণটা বের করার জন্য, কি কারণে আসলে পায়ে পানিটা আসলো, তাহলে আমাদের চিকিৎসা তাহলে সেভাবে দিতে পারবো। এখন আমরা যেহেতু আলোচনা করতেছিলাম যে পায়ে পানি আসা, বিশেষ করে 2 পায়ে পানি আসাটা গুরুত্বপূর্ণ, বা আমাদের অর্গান যেটা বা অর্গান ফেলার যেটা অর্গানের সমস্যা যেটা হয় সেটা হলো হার্ট।
হার্টের কিছু পরীক্ষা করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের ইসিজি, ইকো, কার্ডিওগ্রাম এগুলো পরীক্ষা লাগতে পারে। প্রয়োজনে যেটা আমরা এনজিওগ্রাম পরীক্ষাও লাগতে পারে। আর সেক্ষেত্রে একটা হার্টের ফাংশন আসলে দুর্বল হয়েছে কিনা ইকো করার পাশাপাশি আমরা কিছু রক্তের পরীক্ষা, বিশেষ করে বিএনপি লেভেল, ওইটা পরীক্ষা করতে পারি যে হার্টের দুর্বলের জন্য আমার পায়ে পানি জমতেছে কিনা। একটা গেল হার্টের পরীক্ষা কিছু করবো আমরা। দুই হলো যে আমাদের কিছু পরীক্ষা করতে হয় কিডনির পরীক্ষা। কিডনির পরীক্ষাটা কি, কিডনি ফাংশন টেস্ট করা হয়, যেমন ক্রিয়েটিনিন, অথবা যেটা আবার কিছু কিডনির সাথে যে প্রোটিন চলে যাচ্ছে, প্রোটিন দেখার জন্য প্রোটিন ওই 24 আওয়ার ইউনিট টোটাল প্রোটিন যে আছে, প্রোটিনটা কী অবস্থা আছে সেগুলো আমরা অনেক সময় পরীক্ষা করে নেই। যেটা অনেক সময় লিভার ফাংশন আমরা করি, লিভার ফাংশনের মধ্যে ওই যে অ্যালবুমিন তৈরি হচ্ছে কিনা, তারপরে লিভার ফাংশনটা কেমন আছে, তারপরে এই জিপিটি এগুলোর সাথে সাথে আল্ট্রাসোনোগ্রামও করা হয় লিভারের। এটা এরপরে দেখা যায় সাধারণত যে আমরা ওই জায়গাটা যেখানে পায়ে রক্তনালীতে কোনো ব্লক হয়েছে কিনা বা রক্ত জমাট বেঁধে গেছে কিনা, এই জন্য আমরা ডুপ্লেক্স পরীক্ষা করি। যে পায়ের একটা আল্ট্রাসোনোগ্রাম, যে পায়ের আল্ট্রাসোনোগ্রাম নামটাই আসলে ডুপ্লেক্স, পরীক্ষা হলো ওই একই আল্ট্রাসোনোগ্রাম, কিন্তু পরীক্ষার নামটা হলো ডুপ্লেক্স পরীক্ষা করি। এখন আবার যেটা আছে যে এই যে পায়ের রক্তনালীতে জমাট বাঁধল হচ্ছে রক্ত, এটা তো ছুটে যে আমাদেরকে পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসে আটকায় যে আমাদের মৃত্যু পর্যন্ত করতে পারে। তো এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো রক্তের পরীক্ষা আমরা ডিডিএমআর পরীক্ষা করতে পারি। তাহলে এখন এই যে কিছু লোকাল বা ওই জায়গায় ইনভেস্টিগেশন, ইভেন কখনো যেটা আমরা বললাম যে পেলভিক রিজন বা আমরা বলি তল পেটের যে কোথাও কোনো ক্যান্সার, যেটা আমাদের যে পায়ে 2 পায়ে পানি বা 1 পায়ে পানি জমতে পারে, এরকম হচ্ছে কিনা সেটার জন্য আমরা যে পেটের আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে ফেলি, যে হিস্ট্রির পাশাপাশি যে আসলে কোনো ইউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা বা গাইনিকোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য, বিশেষ করে ক্যান্সার রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, টেস্টের মাধ্যমে আসলে জানতে হবে যে কোন অর্গানটা আসলে ইনভলভ হয়েছে, সেভাবে আমরা সাধারণত ওইভাবে পরীক্ষা করি। প্ল্যান অফ ইনভেস্টিগেশন ওইভাবে করি। যে কোন আমরা এই রিলেটেড বিষয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি। আমরা এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব, যেমন ঘি, পরোটা, পোলাও, বিরিয়ানি, অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিব এবং চেষ্টা করব যেন প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি, মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল, বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না, এটা কিন্তু একেবারে ভুল। খেতে পারবো আমরা, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো, যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন বাড়িয়ে না দেয়, অর্থাৎ কোলেস্টেরলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন ননি তোলা অর্থাৎ ফ্যাটলেস হয়। ফ্যাটলেস দুধ খেলে আমাদের হার্টটা মজবুত থাকবে এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার, যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, মুরগির চামড়া, তৈলাক্ত মাছ, অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে, অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা যখন কমে আসবে, তখন সে ব্যায়াম করবে। খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না, হাঁটতে পারবে না, সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার মেনটেন, ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো বিষয় কিন্তু আপনি আমাদেরকে বলেন যে কি কি কারণে পানি জমতে পারে। আপনার কাছে একটু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে পায়ে যদি কারোর পানি জমে সেক্ষেত্রে সেটাকে আসলে অবহেলা না করে কিভাবে কি করা উচিত? এটা গুরুত্বপূর্ণ যে পায়ে পানি জমতেছে এটাকে অবহেলা করেন না, অ্যাটলিস্ট কি কেন পানি জমতেছে সেটাকে আসলে আপনার যিনি মেডিসিন স্পেশালিস্ট বা আপনার যিনি চিকিৎসক আছেন তার সাথে যে আপনাকে সমস্যাটা জানানো উচিত যে আমার ইদানিং আমি খেয়াল করতেছি আপনার 2 পায়ে হোক বা 1 পায়ে হোক পানি জমতেছে বা ফুলে যাচ্ছে, আপনি আপনার সমস্যার কথা জানালেন। তখন আপনার যিনি ফিজিশিয়ান আছে উনি তখন যে ওই যে ইনভেস্টিগেশন করা দরকার যে কেন পানি আসতেছে সেটা করে উনি নির্ণয় করবেন যে কেন পানি আসতেছে, তারপর সেভাবে উনি ট্রিটমেন্ট দিলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন।
তবে সেই ক্ষেত্রে ওই যে বলছি কখনোই এটা অবহেলা করা যাবে না বা এ করা যাবে না যে এক পায়ে, বিশেষ করে যদি এক পা ফোলে তাহলে অবশ্যই আপনাকে ইয়ে করা উচিত, যে ইনভেস্টিগেশন করা উচিত। আর একটা হলো যে দুই পায়েও যদি পানি আসে, ওই যে কোনো কোনো ক্ষেত্রে যেতে অ্যাসুরেন্সের জন্য রোগীকে, যে আপনার অ্যাসিওর করার জন্য যে এটা স্বাভাবিক কারণও হতে পারে, এটা কোনো প্যাথোলজিক্যাল কারণও হতে পারে, কোনো রোগের কারণেও, খারাপ রোগের কারণও হতে পারে। সুতরাং এটাকে নির্ণয় করবে বা কী কারণে হচ্ছে সেটা হলো আপনার ফিজিশিয়ান। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পায়ে পানি জমা যে বিষয়টাকে আমরা খুব সাধারণ একটা রোগ মনে করি বা সাধারণ কোনো সমস্যা মনে করি, সেটি আসলে কোনো না কোনো মেজর কোনো ডিজিজের সাইন বা সিমটম। অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বয়সের কারণে হোক বা ওজনের কারণে হোক একটা পর্যায়ে হাঁটুর কিছু ক্ষয় হয়। সে ক্ষয়টা হচ্ছে হাঁটুরকে কভার করে, বিশেষ করে ফিমারের নিচের অংশে এক ধরনের কার্টিলেজ বা নরম আস্থি থাকে। এটা বয়সের কারণে বা অতিরিক্ত ইউজের কারণে হোক এটা ক্ষয় হয়। তো প্রথমে এটা অল্প ক্ষয় হয়, তারপরে আস্তে আস্তে এটা বেশি ক্ষয়ের দিকে যায়, এবং যখন বেশি ক্ষয়ের দিকে যায় তখন হাঁটু একটা পর্যায়ে অকার্যকর হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে টোটাল অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিস আমরা সাধারণত 3টা গ্রেডে ভাগ করি: অল্প, মাঝারি বা বেশি। ইংরেজিতে যাকে বলে মাইল্ড, মডারেট বা সিভিয়ার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।